মহাশয় যদি তরুণ দে, মদন ছড়ি ক বিভাগ ছোটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে, পুরস্কৃত করব। বিচারকের সিদ্ধান্ত অনুসারে প্রথম পুরস্কার পাচ্ছেন অন্বেষা পড়লে। অন্বেষা পড়লে ওর হয়ে পুরস্কারটা গ্রহণ করছে অন্বেষা বাগ। হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গোবিন্দ যাসু মহাশয়, বর্তমান কমিটির সভাপতি। অন্বেষা পল্লের অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করছে অন্বেষা বাগ। দ্বিতীয় স্থান অধিকারী শঙ্খদীপ বর। শঙ্খদীপ বর, প্রথম দ্বিতীয় শঙ্খদীপ বরকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন ঘণ্টেশ্বর বর মহাশয়। তৃতীয় স্থান অধিকারী অন্বেষা বাগ। চতুর্থ স্থান শুভায়ন বাগ। চতুর্থ স্থান অধিকারী শুভায়ন বাগ। পুরস্কার তুলে দিচ্ছেন গণেশ বর মহাশয়। পঞ্চম স্থান অধিকারী স্বর্ণাভ বাগ। তারপরেই শুরু হবে নীলাবতীর বিয়ের দিনে যারা সংসদে ছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর্ব। তাই সমস্ত ব্যক্তি যারা পুরস্কৃত হবেন তাদের কাছে অনুরোধ, আপনারা স্টেজের কাছাকাছি থাকুন। আমরা এই পর্বটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করতে চাই। আপনারা জানেন যে আজকের মূল আকর্ষণ যেটা, যাত্রাপালা শহর থেকে বউ এনেছি, এই যাত্রাপালা মঞ্চস্থ হবে আর কিছুক্ষণের মধ্যেই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আসুন, আমরা যাতে এই পর্বটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। আমি ডাকছি টোটন দে। টোটন দে, টোটন দে অভিজিৎ কাঁড়ার, সঞ্জিত দে, অনিল মণ্ডল, গোপাল জাটে, প্রশান্ত মণ্ডল, স্বরূপ বাগ। হ্যাঁ, ঘোষণা একটু ভুল আছে, ঠিক আছে। পুরস্কার তুলে দিচ্ছেন ঘণ্টেশ্বর বর মহাশয়, আমাদের এক বর্ষিয়ান কমিটির সদস্য। গোপাল জাটি, গোপাল জাটিকে আমরা পুরস্কৃত করব। পুরস্কার তুলে দিচ্ছেন গণেশ হাজরা মহাশয়। অভিজিৎ কাঁড়ার, অভিজিৎ কাঁড়ারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বরূপ বাগ। প্রশান্ত মণ্ডল, প্রশান্ত মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারাচাঁদ বাগ মহাশয়। সঞ্জিত দে, সঞ্জিত দে যদি এসে থাকেন বা ওনার কোনো প্রতিনিধি থাকলেও এখান থেকে পুরস্কারটা গ্রহণ করতে পারেন। সঞ্জিত দে, সঞ্জিত দের বাড়ির লোক বা কেউ যদি এসে থাকেন পুরস্কারটা নিতে পারেন। সঞ্জিত দের অনুপস্থিতিতে ওনার পুরস্কার গ্রহণ করছেন অনিল মণ্ডল। পুরস্কার স্বরূপ
স্বরূপ বাগ। টোটন দে কেউ একজন এসে টোটনের পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিভাগ আমরা জানি যে মূল আকর্ষণ যেটা খ বিভাগ, মেন যে অনুষ্ঠানটা হয় আসলে আমাদের সংটা বড়দের জন্যই এটা মেন করা হয়। আর এটা কিন্তু শুধু যে গোয়াজু লাইক একটা সাজা সেটা নয়, এটা মেন আকর্ষণটা যেটা দেখে আমাদের সং, যে আকর্ষণে কিন্তু বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এখানে ওই গাজন অনুষ্ঠানে ভিড় করার জন্য। তবু আমরা যেহেতু প্রত্যেকেই সাজে, প্রত্যেককেই আমরা কোনো না কোনোভাবে যাতে উৎসাহ দেওয়া যায় আমরা চেষ্টা করেছি সেই জন্য। নৃত্য সেই গণেশ বরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বর্তমান সভাপতি গোবিন্দ যাস্য মহাশয়। মদন ছড়ি আমাদের কমিটির বর্তমান সহ সভাপতি, আপনি যদি কাছাকাছি থাকেন আপনি চলে আসবেন স্টেজে। নেপাল দলইকে পুরস্কৃত করছেন বাবলু কোলে মহাশয়। প্রতি বৎসরই আমরা বিভিন্নভাবে পুরস্কৃত করি, বিভিন্ন ব্যবহার্য জিনিস দিয়ে আমরা। তারাচাঁদ বাগ, তারাচাঁদ বাগের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গণেশ বর। পঞ্চম স্থান অধিকারী তরুণ ছড়ি, পঞ্চম স্থান অধিকারী তরুণ ছড়ি। তরুণ ছড়ির অনুপস্থিতিতে ওনার মেয়ে পুরস্কার গ্রহণ করছে। দিব্যেন্দু বাগ ওনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর সাজার জন্য। এরপর পবিত্র বোধক, পবিত্র বোধক যদি থেকে থাকেন, পবিত্র বোধক অনিল মণ্ডল, রঞ্জিত দে, সুজিত ছড়ি, আপনার স্টেজের কাছে চলে আসুন। অনিল মণ্ডল আসছেন। ছড়ি সুজিত ছড়ি, সুজিত ছড়িকে পুরস্কৃত করছেন ঘণ্টেশ্বর বর মহাশয়। অনিল মণ্ডল ওপরে, দিলীপ পাত্র এখানেই আছেন। দিলীপ পাত্র খুব সুন্দর সেজেছিলেন। দিব্যেন্দু বাগ মহাশয় ওনাকে পুরস্কৃত করছেন। একটু জোরসে হাততালি। ওনাকে অশেষ ধন্যবাদ। লাল কারা বৈশাখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের আমরা হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণ আমরা নীরবতা পালন করছি। শুরু। একটা মিউজিক বাজিয়ে দেবেন।
নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে প্রণাম জানি এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও শীতলা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে দাঁড়াশিমুল শীতলা মাতা নাট্য সংঘের পক্ষ থেকে শুধু দর্শক বৃন্দদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি এক আলোড়ন সৃষ্টিকারী বেদনা বিদুর সামাজিক যাত্রাপালা শহর থেকে বউ এনেছি। রচনায় ডাক্তার তাপস কুমার, সম্পাদনায় বাদল মণ্ডল, নাট্য নির্দেশনায় নিরঞ্জন রায়, প্রধান উপদেষ্টা গৌর দাস, অনুপ কুমার ছড়ি, গোলক বর, বিকাশ দে ও হারাদন কাড়া। দল ম্যানেজার পলাশ ছড়ি, সমর বর ও সুশীল জাটি। স্মারক ও স্বত্বাধিকারী অনাথ বন্ধুরন। সুরকার মানস চক্রবর্তী। কণ্ঠ সঙ্গীতে অশোক ব্যানার্জি। আলো, ধ্বনি ও রূপসজ্জা পায়েল ইলেকট্রিক্স, গজা, হাওড়া। প্যান্ডেল জয়ন্ত শাসমল, রামশরণ চোক, হুগলি। সহযোগিতায় ধারাসেবল শীতলা মাতা কমিটি। পরিবেশনায় ধারাসেবল শীতল মাতা নাট্য সংঘের কলা কুশলীবৃন্দ। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। স্নেহ প্রীতিময় ছিন্ন করে জীবনের বিনিময় প্রেম কিনেছি, শহর থেকে বলেছি, শহর থেকে বলেছি, শহর থেকে বলেছি। বকুল আর চাপা, চাপা আর বকুল যেন একই বৃন্তে দুটি ফুল। আমার আর ধ্রুবদার ভালোবাসা একমাত্র সাক্ষী আমার বোন চাপা। ধ্রুবদার ভাই নক্ষত্র প্রেমে পাগল। তাই তো সে আমায় মাঝে মাঝে বলে, দিদি ভাসুর ভাদ্রবই সম্পর্ক হলেও ধ্রুবদাকে কিন্তু আমি ছাড়বো না। সে যখন আমাদের বাড়িতে আসবে তখন তাকে আমি দু হাতে জড়িয়ে ধরে বলবো, জামাই বাবু শুধু বকুলের গন্ধটা গায়ে মাখলে চলবে না, এই চাপার গন্ধটা গায়ে মেখে আপনাকে বলতে হবে কোন ফুলের গন্ধটা বেশি মিষ্টি, চাপা না বকুল। এই চাপা আবার অসভ্যতা শুরু করেছে। অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নয়। আমার তো ধ্রুবদাকে দেখলেই দু হাত দিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ঠিকই বলছি রে, তুই তো ভাগ্যবতী, তাই ধ্রুবদার মতো স্বামী পাবি। আমি যদি হতাম তাহলে দু হাত দিয়ে তাকে এমনি করে জড়িয়ে ধরতাম আর বলতাম, লজ্জা কিসের দিদি, লজ্জা কিসের? একদম নয়, আমার বলতে বলিবার যা আছে ধ্রুব ভারী মোর কাছে করো নিবেদন। কে আপনি? এখানে কেন এসেছেন? কি চাই এখানে? চাপার সঙ্গে দেখা করতে। হ্যাঁ কি বলেন? চাপার সঙ্গে দেখা মানে? মানে ও আমার সঙ্গে, বুঝতে পারলি না, ও আমার সঙ্গে পড়ে। এই পড়ে মানে পড়াশোনার পাঠ তুই কবে চুকিয়ে দিয়েছিস? হ্যাঁ ও আমার সঙ্গে স্কুলে না কলেজে। থাক আর তোকে তদরাতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। কি বুঝেছিস? বুঝেছি যে তুই কথাই কোথায় যেভাবে তদরাচ্ছিস তাতে করে মনে হচ্ছে ওর সঙ্গে তুমি নানা রকম নানা কায়দায় ধরা পড়ে গেছিস। নিশ্চয়ই ধরেন দিদি, কথায় আছে প্রেমের দেবতা আনন্দ, কাজেই নানান বাদন নয়, ওর সঙ্গে আমার কানামাছির বাদন। তার মানে তুমি ওর সঙ্গে কোনোদিন পড়োনি? নিশ্চয়ই পড়েছি, তবে সে পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া নয়, সে পড়া হলো প্রেমে পড়া। এই কথাটা বলতে আমার লজ্জা করলো না? আজ্ঞে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা মানে ওই
ধ্রুবদার সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমিও ঠিক তেমনি আপনার বোন চাপার সঙ্গে মানে কথাটা বলতে তোমার এতটুকু লজ্জা করছে না? আরে থাকবে কেমন করে? আমি তো আর ধ্রুব নয়, আমি নক্ষত্র। তাই আমার মিটি মিটি আলোয় এই ব্যানার্জি বাড়িকে আমি জানিয়ে দিয়ে গেলাম যে এ বাড়ির আকাশে শুধু একা ধ্রুবর উদয় হয়নি, এই বাড়ির আকাশে আরেকজনের উদয় হয়েছে, তার নাম হলো নক্ষত্র। নক্ষত্র এই চুপ কর মুখ পড়ে। বলে এতদিন তো খুব ধ্রুবকে নিয়ে তুই তো হাসি ঠাট্টা করতিস, কিন্তু তুই যে এইভাবে লুকিয়ে লুকিয়ে তুই জল খাচ্ছিস কই সে কথা তো বলিসনি। কেন বলবো, কেন বলবো? হ্যাঁ, আমি তো মনে মনে এই দিনটা স্বপ্ন দেখতাম রে দিদি। কোন দিনটা রে চাপা? আমরা দুই বোন এখন যেমন ব্যানার্জি বাড়িতে হাসি গানে ঠাট্টায় গল্পে মেতে আছি, তেমনি খুব শিগগিরই ওই গাঙ্গুলি বাড়িতে দুই যা হয়ে একটা ঘরে নক্ষত্রের সঙ্গে আমি হাসি গানে ঠাট্টায় মেতে থাকবো, অন্য ঘরে ধ্রুবদার গলা জড়িয়ে দিয়ে তুই বলবি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাহ বাহ, চমৎকার। তাহলে তোমার হৃদয়েও এত প্রেম আছে। তা চাঁপারানী, যে উদ্দেশ্যে তোমার এই প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? বলবো আপনি। এই নাগো না, ও বোকা পেয়ে তোমাকে ধোকা দিচ্ছে, মনে মনে কার সঙ্গে ভালোবাসা লুকোচুরি খেলছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে। ও চাপা তুই। এখনই তুমি আমাকে তোমার জামাইবাবুর পোস্টে বসিয়ে? হ্যাঁ, বসিয়ে দিলাম, কারণ আমার দিদি যখন আপনার সাধনায় সিদ্ধি লাভ করেছে, তখন আজ হোক আর কাল হোক আপনি আমার জামাইবাবু হবেনই। চাপা যাবে এখান থেকে। দেখুন দেখুন দিদি, দেখুন ধ্রুবদা, দিদি রাগে মুখখানা কেমন লাল লাল ফুলে ফুলে উঠেছে। তুই কিচ্ছু ভাবিস না দিদি, তুই কিচ্ছু ভাবিস না। আমি তোর ভালোবাসায় ভাগ বসাবো না। তুই তো আমার মনের খবর জানিস। আমি তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু কানামাছি খেলবো আর বলবো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে বসন্তকালে তোমায় বলতে পারিনি। আসি জামাইবাবু, আসি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ওই 7 পকে বন্ধনের আগে আমার দিদিকে যেন আপনি বাহু বন্ধনে বাঁধবেন না। চাপার কথা কিছু মনে করলে না তো? চাঁপা যে একটা খুশির বাঁধন করা বাঁধন। সেই বন্যায় ও যখন আমায় ভাসিয়ে নিয়ে যায়, তখন আমার মনে কি মনে হয় হয় গো, কি মনে হয়? বকুল ধ্যান, বকুল জ্ঞান, বকুল চিন্তামণি, তুমি বকুল বিনায় আমি যেন মণিহারা ফণি। কি করিব, কোথা যাব, অনুজ চাপা, কোথা গেলে পাবো আমি বকুলের দেখা? ধ্রুবদা তুমি? আমি তো চাপার গন্ধ অনুসরণ করতে করতে একেবারে বকুল তলায় এসে পৌঁছেছি। তাই বুঝি? আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি এক রাস সুগন্ধি বকুল। তোমার বকুল, তোমার ভালোবাসা হৃদয় ভরাতে পেরে সে আজ ধন্যা। তুমি অনন্যা,
তুমি অপরূপা, ধ্রুবদা তুমি তুমি আমার প্রেম, ভালোবাসা আর নিঃসঙ্গ জীবনে ধ্রুবদা আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা। ধ্রুবদা আর তুমি আমি আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো আর কিছু নয় আমার তুমি ওগো তুমি আমি কাছে কাছে থাকবো ভালোবাসবো আর কিছু নয় আর কিছু নয় আমার তুমি তুমি আমি স্বপ্ন মনে সত্যি করে তুলবো ওগো আমি আমার ভালো আশা দিয়ে বেঁধে রেখো তুমি আমরা দুজনে মিলে সরে বাঁধবো ভালোবাসবো ঘর বাঁধবো ভালোবাসবো আর কিছু নয় আমার তুমি ওগো তুমি আমি ভালোবাসবো আর কিছু নয় আর কিছু নয় আমার তুমি ওগো তুমি আমি এ তুমি কি করলে বকুল? কোন আবেগের বশবর্তী হয়ে আজ তুমি আমায় প্রথম ধরা দিলে? না আবেগ নয় গো আবেগ নয় এ আমার অধিকার তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ের গভীরে এ কিসের হাত আমার অনুরাগে আমার সর্বাঙ্গ জুড়ে এ কিসের কম্পন? আমার মধুমিলনের মাঝে তোমাকে প্রথম আমন্ত্রণ তোমার আমন্ত্রণ আমি সাড়া দেব, তবে আজ নয়, যেদিন তোমার আমার পবিত্র প্রেমকে 7 পাকের অমর বন্ধনে বাঁধবো ধ্রুবদা আর তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করে তুলতে যেদিন তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার স্বীকৃতির সিঁদুর, সেই দিন। ধ্রুবদা, কিন্তু সেই সময় আমার কবে হবে ধ্রুবদা? তুমি যেদিন বলবে সেদিনই আমি তোমাকে বরণ করে ধ্রুবদা। কাছে টেনে নেব। তুমি সত্যি বলছো ধ্রুবদা? তুমিই তো আমার জীবনের চরম শত্রু বকুল। আজ থেকে 5 বছর আগে শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। ধ্রুবদা তারপর প্রেম, ভালোবাসা, আর সেই ভালোবাসার টানে আমি তোমাদের এই পবিত্র গায়ে ছুটে আসি। বারংবার আমি চেয়েছি তোমার আমার ভালোবাসাকে সত্যিকারের স্বীকৃতি দিতে, ধ্রুবদা। কিন্তু তোমার সেই অকৃপণ ভালোবাসা আমার একমাত্র সত্যের সাক্ষী। কিন্তু সেই সত্য ভালোবাসা যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে যে আমি মিথ্যার গাঢ় অন্ধকারে হারিয়ে না যাব। ধ্রুবদা, আর কিছুদিন তুমি অপেক্ষা করো। না, আর আমি অপেক্ষা করতে পারছি না। ধ্রুবদা তুমি তোমাকে স্পর্শ করে আমি আমার ভালোবাসার নামে শপথ করে বলছি, তুমি যেদিন চাইবে সেদিনই আমি তোমাকে স্বীকৃতি দেব। তাহলে এই নিন ধ্রুবদা, মা মঙ্গলচণ্ডীর প্রসাদের সিঁদুর। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে আমার দিদির স্মৃতিতে পড়িয়ে আপনি ওকে স্ত্রীর স্বীকৃতি দিন। চাপা চাপা, তুমি।
যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসার বন্ধনকে ভেঙে ফেলতে চায়, তাহলে এই সিঁদুরের স্বীকৃতি আপনাদের বন্ধনকে আরো দৃঢ় করে ধরে রাখবে। নিন ধ্রুবদা। বেশ, তবে তাই হোক চাপা। মন্ত্রোচ্চারণ আর মালাবদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার সত্য আদর্শকে সাক্ষী রেখে এই মা মঙ্গলচণ্ডীর সিঁদুর, এই সিঁদুর দিয়ে এই বকুলকে আজ আমি না না গো না, এই কথা শুনলে তোমার বাবা মা তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো এটাই আমার প্রেম, ভালোবাসা আর সত্য রক্ষার একমাত্র কিন্তু পুরস্কার। তোমার ভাইরা তোমাকে ধিক্কার দেবে। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবের ছোট ভাই এই নক্ষত্র কিন্তু তোমার মতন দেবী প্রতিমা মাকে ওই ব্যানার্জি বাড়ির অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের ভিটে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র তুই? বুঝতে পারলেন না জামাই বাবু? এ হচ্ছে শিয়ানে শিয়ানে কোলাকুলি। তার মানে আমি তো তোমারই সহযাত্রী বর্দা। হ্যাঁ। তুমি যেমন বকুলদির ভালোবাসার স্বীকৃতি দিতে চাইছো, আমিও তেমনি চাই বকুলদির ছোট বউ চাপাকে এই গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে গিয়ে চলার পথে এগিয়ে যেতে। ভালোই করেছিস ভাই, ভালোই করেছিস। তাহলে আমি তো আমার জীবনের চলার পথে সাথী করতে বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আবার ভালোবাসার সিঁদুর। এ কি করলে ধুবো? আমার অজান্তে আমার মেয়েকে তুমি মাস্টারমশাই, সত্য রক্ষার তাগিদে আমি আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে এই অন্যায় করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধুবো। বাবা, দিদি আর ধ্রুবদা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা হ্যাঁ, যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করো বাবা, কিন্তু আমার অনুরোধ বাবা, আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই মা। তবে আমার ভয় হয় এই ধুবোর মতন একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতন একটা ছোট মাটির প্রদীপকে বাবা। ঠিক মানাবে তো? বাবা আমি আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে, সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করাই উচিত।
আমারও কি কম আনন্দ হচ্ছে? কিন্তু আজ আজ যে আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে গো। কিসের ভয় বকুল? মানে তোমার বাবা মা যদি আমাদের সম্পর্কটাকে মেনে না নেয় তখন? এই সুন্দর মুখখানা দেখলে নিষ্ঠুর হৃদয়হীনের মনও একদম স্নেহ মমতার ঝর্ণা ধারা ঝরে পড়বে। বিপদে তুমি আর আর আমার মা বাবা তো একেবারে মাটির মানুষ। দেখবে তোমার আমার এই সম্পর্ক হাসি মুখে মেনে নেবে। তাছাড়া তাছাড়া কি? আমাদের আনুষ্ঠানিক বিবাহ হয়ে গেলেও আমার বাবা মা যদি আমাদের এই ভালোবাসাকে অস্বীকার করে, যদি যথাযোগ্যভাবে মেনে নিতে না চায়, তাহলে আমি আমার মা আর বাবার পায়ে ধরে বলবো, তুমি এইখানে? আমি তোমার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে নিমাই? তোমার বাড়ি থেকে আর টেলিগ্রাম এসছে। টেলিগ্রাম? হ্যাঁ, এই নাও পড়ো। কি এ তো মায়ের টেলিগ্রাম। মাইকেল মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যায়, বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম পাওয়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আয় বাবা। ইতি তোর মা। বাবা মৃত্যু পথযাত্রী বারবার আমাকে খুঁজছেন। জীবনদা তুমি বকুল, বলো আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কিন্তু কেন? আমার বাবার ভীষণ অসুখ, অসুখ? যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তাই আমার এক্ষুনি বাড়ি যাওয়া দরকার। না না, তাহলে চলো, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। না 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 বকুল, না, তা হয় না। কিন্তু কেন হয় না? আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা মা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না। যদি স্বাভাবিকভাবে মেনে না নেন, তাহলে হয়তো। জীবনদা তুমি নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বোঝো না। বাবা সুস্থ হলে খুব শীঘ্রই আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত মাস্টার মশাই নির্ধারিত শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি জানবো তুমি আমার স্ত্রী ধ্রুবদা, আর আমি তোমার স্বামী। ধ্রুবদা, ওরে নিমাই, আমার মনটা তো কুকাইছে কেন রে নিমাই? কেন আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কে মাঝে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। ভয়কে জয় করতে শেখো নিমাই, হ্যাঁ, ভয়কে জয় করতে শেখো। ধ্রুবদা যখন তোমার হাত ধরেছে, দায়িত্ব নিয়েছে, তখন তোমার কোনো অসুবিধা নেই। তুমি একদিন সুখী হবে গো, তুমি একদিন সুখী হবে। নিমাই, নিমাই, তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে তোকে আমি না না না, এসব আমি কি ভাবছি? সার্থক পর্বত এসব কি ভাবছি? আমার স্বামীর বাবা মানে তো শুধু আমারও বাবা। তাই আমার সে অচেনা বাবার আরাধ্য কামনা করে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, আমার ঠাকুর, তুমি আমার বাবাকে ভালো করে দাও। কে তুমি কাছে আছো, তবু জানি নাছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি নাছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়।
মেজদা না, আমি কিছুতেই দাদাকে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু কি পূর্ণ হবে না? সত্যি যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে যে বাবার আত্মা স্বর্গে গিয়েও শান্তি পাবেন না। সবই আমি বুঝতে পারছি মেজদা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনে ওরা দাদাকে না দেখেও এক বাক্যে মেয়ে দিতে সম্মত হয়েছে। আর এখন আমরাই যদি এই বিয়েটা বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলির সম্বন্ধে ওদের ধারণাটাই বা কি হবে একবার ভেবে দেখেছিস? কিন্তু বর্দা এই বিয়েতে কোনো মতই মত দিতে পারবে না। কারণ যে কারণই থাক, দাদা কিন্তু এই বিয়েতে অমত করা উচিত। দাদা এবারের বড় ছেলে, দাদার প্রতি বাবার কোনো ইচ্ছে বা আবদার থাকতেই পারে। আর সেই ইচ্ছেটুকু পূর্ণ করার অধিকার যদি বর্দার না থাকে তাহলে আমরাই বা তাকে বর্দা বলে মানবো কেমন করে? কিন্তু বর্দাও তো রক্তে মাংস মানুষ, তার ইচ্ছার অনিচ্ছার কথাটা আমাদের তো একবার জানা দরকার। আরে কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কখনোই বর্দাকে ক্ষমা করতে পারবো না। তোরা আমায় ক্ষমা করিস অর্ঘ, তোদের এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব না হলেও তোমাকে কিন্তু মেনে নিতে হবেই বর্দা। অর্ঘ, তোরা ঠিক বুঝতে পারছিস না। মেজদা বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারছি। কিন্তু তোমার কাছে নিরুপায় হয়ে বলছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু। নক্ষত্র, তুইও এ কথা বলছিস? কেন বলবে না দাদা? তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। অর্ঘ, বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিক হয়েই আছে। সামনের শুভ লগ্নেই আমরা তোমার। ওরে অর্ঘ, না না না, তা হয় না। কোনো মতেই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয় দাদা? বরদাদা বাবু, কর্তা বাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি, শুধু তার এই শেষ সময়ে তোমার এই বিয়েটা নিজের চোখে দেখে যেতে চান। তার এই চাওয়া কি তুমি পূর্ণ করতে পারো না? পারতাম রামুদা, পারতাম। বাবার এই শেষ ইচ্ছাটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে যে আমি বড় নিরুপায়। এই যে তোমাকে করতেই হবে দাদা বাবু। বৌদিমণিকে দেখলে হয়তো আমাদের কর্তা বাবু সুস্থ হয়ে উঠতে পারে। রামুদা, আমি তোমাদের কেমন করে বোঝাই যে আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়? কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, অনেক বেশি, সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে তোকে আমরা মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই বাবা? মাগো, রামায়ণে রামচন্দ্র পিতৃ আদেশ পালনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আর তুমি তো আমার মা। আমার কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি, ধ্রুব, কিন্তু আমি আমার সত্যকে বলি দিতে পারি না মা। কি তোর সত্য? বলো দাদা, বলো, চুপ করে থেকো না। বলো বর্দা, বলো, কোন সত্যকে তুমি সামনে রেখে এই বিয়েতে আপত্তি করছো? সে কথা মায়ের কাছে খুলে বলো। বল বাবা, বল। বলো বলো বরদাদা বাবু, বলো। জানি না। ধ্রুব, দাদা, মাগো, আমি তোমাদের কথা রাখতে পারলাম। বরদাদা বাবু, তোমার এই অবগা সন্তানকে তোমরা ক্ষমা করো। দাদা, দাঁড়া ধ্রুব, আমারও শেষ কথা তুই শুনে যা। আমার কথা রাখতে আর তোর বাবার শেষ ইচ্ছে পূরণ করতে আমাদের কথা মতো তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বাবার বড় মুখ দেখার আগে গিন্নিমা, তুই আবার বড় মুখ দেখবি। আবার গিন্নিমা, হে ঈশ্বর, হে তুমি কি করলে? হে কথা শোনার আগে তুমি আমার মৃত্যু নেবে না কেন? বরদাদা বাবু, কেন কেন? দাদা, বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছার
যুবকাষ্টে বলি হোক এই অভাগা ধ্রুবর জীবনে চরম সত্য। কর্তব্যের খাতিরে বন্দি বিবেক ডুকরে ডুকরে কাঁদো। আমার ভিখারি আদর্শ হারিয়ে যা মিথ্যার সতে, তবু তোমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে আমি কথা দিলাম। তোমাদের কথা মতো ওই শহরের মেয়েকে বিয়ে আমি করব, বিয়ে আমি করব। আমার আশার তোরে একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনার দিকে। মাঝে মাত্র আর কটা দিন, তারপর স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব সেই চির স্বপ্নের জগতে। মাঝে যে এত দূর কে কি নিমাই, কি হয়েছে নিমাই? তুই এবার চিৎকার করতে ছুটালি কেন? কি হয়েছে? বকুল দিদি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বল নিমাই, কি হয়েছে? দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার কপালটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিমাই, এসব তুই কি বলছিস? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বল, পরিষ্কার করে দে আমাকে বল। আমি তোমাকে সে কথা বলতে পারবো না, আমি তোমাকে সে কথা বলতে পারবো না। নিমাই, শুধু শুনে রাখো, কি বল? তোমার জীবনটা তোমার চির জীবনের মতো হারিয়ে গেছে। কি বললি রে নিমাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না না, এই হতে পারে না, সে কখনো হতে পারে না। বাবা তুই মিথ্যে বলছিস। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। ওরে নিমাই ভাই আমার, তোকে আমি ছোট্ট ভাইয়ের মতো নিজে ভালোবাসি, আর সেই ভালোবাসার আঘাত দিতে তুই বুঝি আজ মিথ্যে গল্প বানিয়ে তুই আমার বুকে বাজের আঘাত দিতে এসেছিস। আমি মিথ্যে বলিনি বকুল দিদি, আমি মিথ্যে বলিনি। শুধু তোমায় ভালোবাসি বলেই তো তোমার সর্বনাশের কথাটা শুনে আমি পাথরের মতো তোমার কাছে বলতে। কি সেই ভালোবাসা? বকুল দিদি সর্বনাশ ভালোবাসা উপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করেছে। নিমাই, আর একবার বলতো বাবা, শুনতে আমার কোনো ভুল হয়েছে নাকি? আর একবার আমি ভালো করে যাচাই করে নিই। বল বাবা, বল নিমাই, তুই আর একবার অন্তত বল। নিমাই, এই মিথ্যে কথা তুই আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবি না। বকুল দিদি, ওরে নিমাই, বকুল দিদি, আমার ভাই আমার নামে তুই দিব্যি করে বল, তুই ধ্রুবদার সম্বন্ধে তুই যা শুনেছিস না দেখিস সব মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে নয়, সত্যি। জামা ধ্রুব নামে মিথ্যেবাদী পুরুষটা দিদিকে ঠকিয়ে আবার বিয়ে করেছে। জামা, তুই এই কথা বলছিস? আমার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি আগেই চাপাকে দিয়েছি। টাকার লোভে তোমার ধ্রুবদা শহর থেকে বড় লোকের বউ বিয়ে করে। আমার সত্য সাধনা ধ্রুবতারা আজ নবীর আকাশে আশ্রয় নিয়ে আমার আদর্শকে দুপায়ে মারিয়ে ধ্রুব আমার সঙ্গে প্রতারণা করলেও মানুষ করার কারিগর হয়েও মানুষ চিন্তা আমার এত বড় ভুল হয়ে গেল। মানুষ চিন্তা তোমাদের ভুল হলেও আমার চিন্তা করতে ভুল হয়নি বাবা। তাই আমি আবার বলছি, ধ্রুবদা কখনো কোনোদিন আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। তোর এই অন্ধবিশ্বাস নিয়ে এখন তুই কি করবি রে দিদি? আমি ধ্রুবদার কাছে যাবো রে চাপা। দিদি, কি বললি রে মা, কি বললি? এত সব জানার পরেও তুমি আমার দাদার কাছে যাবে দিদি? যাবো ভাই, যাবো। নিজের চোখে না দেখা পর্যন্ত আমি তোমাদের কারো কথা বিশ্বাস করব না। বকুল, বাবা, বকুল তুই। বাবা, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও বাবা। আমি এক্ষুনি ধ্রুবদার কাছে যাব। কোন অধিকারে তুই সেখানে যাবি রে দিদি? চাপা,
এই সিঁদুরের অধিকারের চাপা। আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী, তাই সেই স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি কি তুমি আমাকে দেবে না বাবা? কিন্তু এই দেশে নাই বা বললাম নববধূর সাজ, নাই বা বাজলো শঙ্খ সানাই, আমি নয় চোরের মতো চুপে চুপে চলে যাব বাবা। কিন্তু ওরা যদি তোকে মেনে না নেয়? ওরে চাপা, আমি সেখানে চাকরানি সেজে থাকবো? সবার উচ্ছিষ্ট খেয়ে আমার এই মূল্যবান জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো রে চাপা। তবু আমার সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি রে চাপা। আমি তোকে যেতে দেব না। তোর চোখে জল ঝরলে বাবা আমি মনে শান্তি পাবো না রে মা। বাবা না মাস্টারমশাই, না। ভয় করবেন না। এই দিদির জীবনে চরম পরীক্ষা, এই চরম পরীক্ষায় দিদির পাশে আর কেউ না থাকলে আমি থাকবো তার পাশে। আমার এই দেবী দিদিকে আহ্বান করে আমি নিয়ে যাবো তার শ্বশুর বাড়ির বাস্তু ভিটে। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন সব দুঃখ কষ্ট বলে আমি তো তার সেবা করতে পারি। সত্যি ওরে চাপা, বিয়ের পরে যে মেয়েদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয় রে চাপা, তোরা আমাকে হাসি মুখে বিদায় দে। তোদের হাসিতে হাসি মিলিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চললাম। চলে যাও চলে যাও ও ভগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে রে প্রতি গৃহে চলে তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার ছোট্ট বোন যে রোজ রাতে আমার বুকে বুক লুকিয়ে ঘুমাতো, তার সেই কচি কচি হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? মাকে কতদিন দেখিনি। তখন আমি ওই আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছিস না ময়না, ওই তাদের মাঝে মিশে গিয়ে আমাদের মা কেমন মিটি মিটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না আকাশের দিকে অপলোপ চেয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদতো। আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটাও পানি ঝরে না। তোর বইন ময়নার গুলি বিলকুল বন্ধ হয়ে গেছে। তুই চুপ করো, তোমার ওই নিষ্ঠুর হাসি বন্ধ করো। বলো বলো কোথায় আমার ময়না? আমি কতকাল তাকে দেখিনি। ওই নিষ্ঠুর পিচাসটার আদেশে সেই যে আমার ময়নাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেল, আর একটা দিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রমজান,
ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? আমি দূর থেকে তাকে চোখের দেখা দেখেই চলে আসবো। দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে রমজান। তুই যাবি, কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে না রে। তুই তোর ময়নাকে বিলকুল চিনতে পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না? পারবি কি করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি লাশ হয়ে গঙ্গার বুকে ভাসছে। না, তোর বইন ময়না দাদা দাদা বলে বহু চিৎকার করছিল। ময়নাকে শান্ত করতে বস্তার শক্ত সারাসির মতো হাত দিয়ে ময়নার গলাটা শক্ত করে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে তোর ময়না বিলকুল শান্ত হয়ে গেল। তখন বস বলল, রমজান, এই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলে দিয়ে আসতে পারলে তোকে আমি নগদ 10,000 টাকা বকশিস দেবো। আর সেই বকশিসের লোভে আমি তোর ময়নার লাশটাকে একেবারে গঙ্গায় ভাসিয়ে দিই। ভাসিয়ে দিয়েছো? বেশ করেছো রমজান। ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। পাগলা! আচ্ছা রমজান, তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে দাদা? ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই আকাশের বুকে এক রাস তারাদের মাঝে মিশে গিয়ে মিঠি মিঠি হাসবি। আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ, সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ। আবার তুই ডাক ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিস? রমজান, ওকে না কতবার বলেছি এই জানো কোনো মতেই ডাক রুম থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে। ওটাকে চাবুক মারতে মারতে ঘরে পৌঁছে দে। চাবুকের কোনো প্রয়োজন নেই বস। এই পাগলামো বন্ধ করতে আমার এই শক্ত হাত দুখানাই যথেষ্ট। এই বাংলা চলাই বলছি, হ্যাঁ চলাই। না না, আমি যাব না। আমি আমার ময়নার কাছে যাব। ময়নার কাছে? হ্যাঁ, ময়নার কাছে। তোমরা তাকে ওই গঙ্গার বুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছো, কিন্তু যখন তার ঘুম ভাঙবে, সে যদি আমায় দেখতে না পেয়ে চিৎকার করে কাঁদে, তার কান্না থামাবে কি? না না, আমি যাব না। আমি 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 আমার ময়নার কাছে যাব। তাকে আমার এই বুকের মাঝে আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো। ময়না! ময়না! তোর এই বদমাইশি শোনার মতো সময় আমার নেই। ময়নার কাছে যেতে হবে না, হবে না। সময় হলে ওকে আমি ময়নার কাছে পাঠিয়ে দেব। ডাক্তার ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি আছে। ওই বিষাক্ত ইঞ্জেকশন আমার দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা দাউ দাউ করে জ্বলে। আমি এই অসহ্য যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো যেন ছিঁড়ে যায়। আমি সইতে পারি না গো। এই অসহ্য যন্ত্রণা আমি কিছুতেই সইতে পারি না।
পারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। ওই বিষ একটু একটু করে তোর সারা শরীরে ছড়িয়ে দেব। আর সেই বিষ যখন ধীরে ধীরে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মরকেজ করে দেবে, তুই তখন একেবারে উন্মাদ হয়ে যাবি। দোহাই দাদা, আমায় তুমি উন্মাদ করে দিও না। আমি সুস্থ স্বাভাবিকভাবেই বাঁচতে চাই। আমাকে আমাকে তুমি বাঁচতে দাও দাদা, আমাকে তুমি বাঁচতে দাও। আরে দেব দেব, তোকে আমি একেবারে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেব, তবে তুই যদি আমার সঙ্গে সহযোগিতা করিস। দাদা শোন, শুধুমাত্র তোর জন্য বিউটি আমার জীবন থেকে সরে গেছে। বিউটি কি দাদা? আর তাকে হারিয়ে আমি একেবারে অমানুষ হয়ে উঠেছি। At any cost, বিউটিকে আমাকে লাভ করতেই হবে, করতেই হবে। রমজান, রমজান, আমি যাব না, আমি যাব না, আমি মুক্তি, মুক্তি আমি তোকে দেব রে কঙ্গন। আমার ইচ্ছা পূর্ণ হওয়ার পর, আমার আকাঙ্ক্ষার খিদে মিললে তোকে আসল মুক্তি দিয়ে দেবো, পৃথিবী থেকে চির বিদায়। কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। বাবার মৃত্যুর আগে বাবা এই বিশাল সম্পত্তির অর্ধেক অংশ ওর নামে উইল করে গেছে। আর এটা জানতে পেরে বিউটি আমার কাছ থেকে সরে গেছে। না না, এই অবহেলা লাঞ্ছনা আমি কিছুতেই মেনে নেব না। ওই শালা শুয়োরের বাচ্চাকে আমি শুন না, খবর বলো। খবর আচ্ছা নেই বস, আমি ফাঁদ পাতলাম বটে। হাত পাতলে? लेकिन দেখলাম কি, আমি ফাঁদ পাতবার পহলে ও লড়কি दूसरा শিকারি হাতে ধরা পড়ে গেছে। কে ধরা পড়ে গেল? বিউটি নাকি? না 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 না, বিউটি নয়, মালটির নাম চাপা। চাপা? ইয়েস বস। মাকসার জালে শিকার যেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মালটা তার ভালোবাসার জালেও জড়িয়ে পড়েছে। তোর প্রেমিকটার পরিচয় কি তুমি জানতে পেরেছো? না বস, শুধু এটুকু জেনেছি সে একটা আর্টিস্ট। হ্যাঁ বস, সেই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গা, তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে আমি মাতালা হতে ওই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম। কি দেখলে? ওই পদ্ম দিঘির কালো পানি কলসি ভরে ওকে তুলে নিয়ে বিহারি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করে। আপনার সেই খোয়াবের খুশবু চাপা। চাপা? সেই বাহারি রং যেন তার সর্বাঙ্গে উতলে উঠছে, তার যৌবনের ঢেউ। যৌবনের ঢেউ? তার ভাঁজে ভাঁজে যেন জমে আছে অসংখ্য মধু। আর সেই আটি আর আপন মায়ে এঁকে চলেছে সেই মাতোয়ারা যৌবনের তসবির। মাতোয়ারা যৌবনের তসবির?
চলে কলস কাকে জল সাকিব কথা কোলাকে জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে ফিরে ও সাথী জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে সুন্দরী তোমাকে আমার চাই। তোমার মনের কথা মনের মধ্যেই গুমড়ে গুমড়ে কাঁদবে। তোমার মনের আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার প্রেমিক নক্ষত্র। নক্ষত্রকে আমি খালাস করবো বস। নো নো চাপা সুন্দরীকে লোভের জালে ফেলে আমার লালসার শিকার বানাতে পারলে ওই নক্ষত্র এমনি থেকেই দূরে সরে যাবে। তাহলে এখন আমার কি ডিউটি বস? শোনো, তুমি বারবার ওর সামনে যে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার টোপ ফেলে যদি মালটাকে তুলতে পারো তো ভালো, নইলে চাকরির লোক দেখি বা ছলে বলে কৌশলে মালটাকে তুমি আমার কাছে নিয়ে এসে হাজির করবে। ওকে বস। এ নাও তোমার কাজের অ্যাডভান্স। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি ভাববেন না, যেমন করেই হোক ওই সোনার ফুল চাপা আমি নিয়ে আসবো আপনার দিলের তিল মহলে। বিউটির ভালোবাসা চেয়ে আমি পাইনি, তাই এবার আর ভালোবাসা এবার থেকে শুধু মধু খাবো, মধু খাবো, চাপা ফুলের টাটকা তাজা মধু। তারপর ওই চাপা সুন্দরীকে আমার হোটেলের মডেল বানিয়ে মিলিয়ে দেবো হাজার হাজার ঘন কুবেরের মাঝে। তার প্রেমের সুবাসে মাতোয়ারা হয়ে একাধিক ধনকুবেরের দল তার প্রেমের সুবাস নেবে। আর আমার হাতে আসবে গোছা গোছা টাকা। তারপর আমার এক হাতে থাকবে টাকা আর অন্য হাতে থাকবে চাপা। টাকা 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 চাপা, টাকা চাপা, চাপা টাকা, টাকা চাপা। আমি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। এর মাঝে যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে। তবু শোনো, ডাক্তারবাবু কিন্তু বলেছেন যে তোমার বেশি কথা বলা চলবে না। তোমরা অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিচ্ছু হবে না। ধ্রুব আমাকে এই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। জানো মমতা, আমি জানতাম ধ্রুব আমাকে নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েটাতে তুমি খুব খুশি হয়েছো, তাই না গো? হ্যাঁ, খুশি মানে এই যে আমাদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা, মৃত্যুর পূরে পিতার কর্তব্য
এতটুকু অন্তত পালন করতে পেরেছি, তাই তো মৃত্যুর জন্য আমি আর ভয় পাই না। থাক থাক, ওসব কথা এখন বলে কোনো কাজ নেই। শোনো, এবার বিশ্রাম করবে, চলো। আজ ধ্রুবর ফুলশয্যা। হ্যাঁ, ধ্রুব যখন শুনবে তুমি তুমি এত রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে আছো, ও হয়তো এসে বলবে, একই বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুমি এখনো এত রাত পর্যন্ত জেগে আছো? অসুস্থ কোথায় ধ্রুব, আমি এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে সুস্থ হলেও শারীরিকভাবে কিন্তু সম্পূর্ণ সুস্থ নন বাবা। তাই বলছি, ছেলে মানুষই না করে তুমি বিশ্রাম নেবে, চলো। মা, তুমি বাবাকে নিয়ে ওপরে চলো, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিই। না ধ্রুব না, আজ তোদের ফুলশয্যা, তোদের দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য, আর সেই কর্তব্য পালন না করতে পারলে স্বামী স্ত্রী কখনো আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না বাবা। মা, হ্যাঁ, তোর বাবার জন্য তুই কোনো চিন্তা করিস না। তুই যা, আমি তো আছি। বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করছে। বেশ, তাই হোক মা। থাক বাবা, থাক। তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার নতুন জীবনের পথ শুরু করতে চললাম। বড়দাদা বাবু, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, আমাকে আবার এখন কি প্রয়োজন? হ্যাঁ, আজকের দিনে তোমার প্রয়োজনটাই তো সব থেকে বেশি গো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতো সুন্দর, সিটিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রীতিমে গো, লক্ষ্মী প্রীতিমে। এত রাত্রিরে কে ধ্রুবর সাথে দেখা করতে এসেছে? কাদের বউ কিছু জিজ্ঞাসা করলি? এমন করে জানবো গো গিন্নিমা, এই নিয়েই তো মেজ দাদা বাবু আর বড় দাদা বাবুর মধ্যে কি তর্ক। মেজ দাদা বাবু বলছে অসম্ভব, আমি বলছি এত রাতে ওই অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে বড়দা দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি যে তাকে বাড়ির ভিতরেই নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না। সে আমার হাত দুটো ধরে বলল, তুমি আমার ভাইয়ের মতো, তোমায় আমি স্নেহ করি, তাই তোমার দাদার সঙ্গে একটিবার আমার দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ দাদা, তাই তো মির্জার উদ্দেশ অপেক্ষা না করে আমি তাকে বাড়ির ভিতরেই নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? আমি তোমার বকুল, তুমি? ওগো ঈশ্বর, এ তুমি আমাকে কি দেখালে? কেন দেখালে? কেন কেন? হ্যাঁ গো, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? বলো না, আমি যে অনেক আশা নিয়ে এখানে ছুটে এসেছিলাম। বলো না গো, বলো না, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এবং আজই তার ফুলশয্যা। ফুলশয্যা? হ্যাঁ। কেন কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে ছুটে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। আর কখনো কোনো আশা নিয়ে তুমি আমার কাছে আসবে না, কখনো না, কখনো না। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? বল ধ্রুব, বল। কিসের প্রয়োজনে ও তোর সাথে দেখা করতে এসেছে? বল ধ্রুব, বল। বলো দাদা, বল, বলো, ওর বলো, সঙ্গে তোর বড়দাদা বাবু, কিসের বলো। সম্পর্ক? বলো।
ও আমার মানে চাকরানি। হ্যাঁ গো বাবু মশাইরা, উনি যখন আমাদের ওখানে ছিলেন ওই বাবুর আমি সব কাজ করে দিতাম। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার দাদার ফুল সজ্জার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে। কাজে তুমি এবার যেতে পারো। না, এত রাতে উনি যাবেনই বা কোথায়? হ্যাঁ তাই তো। হ্যাঁ, একা মেয়ে মানুষ এত রাতে বাইরে বেরোলে বিপদ হতে পারে। এত রাত্রিরে একা তুমি যাবে কোথায় মা? তার চেয়ে আজকে রাতটা এখানে থেকে গিয়ে কাল সকালে না হয়। না বাবু না, আপনারা আমাকে চলে যেতে বলবেন না বাবু। আমি যে অনেক আশা নিয়ে এখানে ছুটে এসেছি। বকুল, হ্যাঁ গো বাবু, হ্যাঁ, ওখানে যেমন আমি তোমার চাকরানি ছিলাম, এখানেও আজীবন তোমার চাকরানি হয়ে থাকতে তা চাই কি বাবু। করে হয় বাছা, তা কি করে হয়? তুমি বিবাহিতা মেয়ে, তোমার স্বামীর সংসার হারিয়ে গেছে, নেই মানে আজ আমি একা, শুধু একা। তাই শুধু আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা যেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনারা যখন যা বলবেন আমি তখন তাই শুনবো, আপনারা যখন যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু এই বাড়ির আশ্রয়টুকু আপনি কেড়ে নেবেন না বাবু। অসম্ভব। আমি বলছি দুজন কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। না না বাবু না, এর জন্য আমাকে 1 টাকা মাইনে দিতে হবে না বাবু। কিন্তু পেটে তো কিছু দিতে হবে। বাবু, তারও তো একটা খরচা আছে নাকি? না অর্ঘ, আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্যই ও এইভাবে বিনা মাইনের চাকরানি সেজে এই বাড়িতে এসেছে। বাবু, দাদা, না জেনে শুনে একটা ভদ্র মহিলার সঙ্গে কটু মন্তব্য করা তোমার ঠিক নয়। নক্ষত্র, প্লিজ তোরা চুপ কর। আমি আর সইতে পারছি না। বকুল, আমি তোমায় অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আর কোনোদিন কোনো আশা নিয়ে এ বাড়িতে এসো না, তুমি চলে যাও। না চলে যেতে হবে না, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনাদের বিচারের সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ আমি। একটা গাইয়া চাকরানিকে নিয়ে তখন থেকে আপনারা সবাই মিলে যেভাবে বাড়াবাড়ি করছেন, তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চেয়ে ওই চাকরানি পাওয়া আনন্দটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজন সবাই রয়েছে, সবাই শুনতে পাবে। ভয় পাবে তাতে আমার কি? বৌমা, এই যে তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি আমাকে সারা রাত ওই ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে নাকি? বৌমা তুমি ঘরে যাও, ধুবো একটু পরেই যাবে। না, ধ্রুব এক্ষুনি এবং আমার সঙ্গেই যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন স্বামীর নাম মুখে আনলে এই মুখটায় ফুসকা পড়ে যায় নাকি? না না, ফুসকা হয়তো পড়ে যায় না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী হলো দেবতা? দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে এইসব মূর্খ গাইয়া মেয়ের দল। আমার মতো শহরে উচ্চশিক্ষিতা মেয়ের কাছে স্বামী হলো বন্ধু। চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমাদের রুচি আর চরিত্র সিলেবাসটাও ভুলে গেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষার উচিতে স্বামী হয় বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা, জানিস ধ্রুব, আমি মৃত্যু শয্যায় শুয়ে স্বপ্ন দেখতাম বাবু,
আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে নিয়ে এলো সে বৌমা নয়, একটা বোমা। কি আমাকে এত বড় অপমান! শোনো বৌমা, সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না, সেটাকে আদায় করে নিতে হয়। আশা করি এবার থেকে সম্মান দেওয়া আর নেওয়ার ব্যাপারে তুমি একটু সচেতন থাকবে। এইভাবে অপমান করার কারণটা কি? সব কিছু অনর্থের মূলে এই চাকরানিটা। আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এক্ষুনি এই চাকরানিটাকে এই বাড়ি থেকে তাড়াও, নইলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় হয়ে যাবে। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি আমার রুমে না এলে তোমার বাবার সাথে এই বৌমা সত্যিকারে বোমা হয়ে ফেটে পড়বে। আমি বলছি বরদাদা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও। দেরি হলে হয়তো আবার বৌদিমণি রেগে যাবে, অনেক কুকথা বলবে। তাই বলছি বরদাদা বাবু, তুমি আর দেরি করো না, তুমি ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব! যার মনের সঙ্গে আমার মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্থির স্বীকৃতি দিলেও স্থির মর্যাদা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলে আমি তো জানি দাদা, আমি তো জানি। তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি দাদা, তুমি সিদ্ধান্ত নাও, কাকে তুমি আপন করে নেবে, অগ্নি সাক্ষী স্ত্রীকে না ভালোবাসার সিঁদুরকে? ওরে নক্ষত্র, আমি তোকে কেমন করে বোঝাই? ওই অগ্নি সাক্ষীর স্ত্রীর চেয়ে আমার কাছে আমার ভালোবাসার সিঁদুরের মূল্য চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। বকুল, আমি মহা অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি আমাকে অভিশাপ দাও। না, এমন কথা মুখে আনতে নেই। তুমি এখন যাও, তোমার জন্য তোমার স্ত্রী যে অপেক্ষা করে বসে আছে। তুমি যাও, আজকে তোমার ফুল সজ্জা। তুমি যাও। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয় হাহাকার করছে। আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। বকুল, তুমি যাও, তুমি কোনো ভেবো না গো, তোমার আমার সম্পর্ক ঈশ্বর ছাড়া কেউ কোনোদিন জানবে না। এখানে আমি আজীবন তোমার চাকরানি হয়ে থাকতে চাই বাবু, চাকরানি হয়ে থাকতে। যাও বাবু যাও, তুমি তোমার ফুল সজ্জার ঘরে যাও, তুমি যাও। তোমাকে ছেড়ে আমি কখনো ওই বিউটির কাছে আমার মাথা দিব্যি, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি যাও, তুমি যাও। তবে তাই তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার ফুল সজ্জার উপহার, আর তোমার বুক ফাটা কান্না হোক আমার ভালোবাসার সানা। বাবু
এ তো কান্না